বন্ধুরা, এক সেকেন্ডের জন্য ভাবুন তো, আপনারা প্রতিদিন যে গাড়িটা চালান সেটা আমাদের দেশে কিভাবে পৌঁছায়? কোনো ক্রেন কি সেটাকে তুলেছিল, নাকি কেউ সেটাকে প্যাক করে পাঠিয়েছিল? না, একদমই না। বিশ্বের সবচেয়ে বড় এবং স্মার্ট জাহাজগুলো রয়েছে, যাদের বলা হয় রো শেপস, অর্থাৎ রোল অন রোল অফ। এর মানে হলো গাড়ি নিজে চালিত হয়েই জাহাজের ভেতরে ঢোকে এবং নিজে চালিত হয়েই বাইরে বেরিয়ে আসে। শুনুন, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা সত্যিই ঘটে। একটি জাহাজে একসাথে ৮,০০০-এর বেশি গাড়ি ট্র্যাভেল করে, বিনা এক আঁচড়ে। বাংলাদেশও এখন এই জাহাজগুলোর বড় ব্যবহারকারী হয়ে উঠছে। সরকার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমাদের দেশে নৌপথেও পণ্য ও যান পারাপারের জন্য এই ধরনের জাহাজের ব্যবহার বাড়াচ্ছে। আর ভাবার বিষয় হলো, যে BMW গাড়িটা ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে, অথবা আপনার গলির রাস্তা ভাঙছে যে জেসিবি মেশিনটা, দুটোই কোনো না কোনো সময় কোনো রো জাহাজের ভেতর থেকেই বাইরে এসেছে। তাই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে রো শিপ কী, কীভাবে কাজ করে, এর ভেতরে কি থাকে এবং বাংলাদেশে এর গুরুত্ব কতটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি আপনাদের এমন একটা কথা বলবো যা হয়তো আপনারা আগে কখনো ভাবেননি। ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি আপনাদের বলি, এটি এমন এক বিশেষ ধরনের জাহাজ যাতে কোনো ক্রেন বা ভারী জিনিস তোলার সরঞ্জাম থাকে না। এতে শুধু একটা বড় র্যাম্প বা ঢালু পথ থাকে, যা সরাসরি বন্দর বা পোর্ট থেকে জাহাজের ভেতর পর্যন্ত যায়। আর গাড়ি, ট্রাক, বাস, ট্রেলার, এমনকি ট্রেনও নিজে থেকেই চলে সেই র্যাম্প ভেতরে প্রবেশ করে। ভেবে নিন যেন একটা বিশাল বড় পার্কিং লট যা জলের ওপর ভাসছে। একটি সাধারণ রো জাহাজে ৪,০০০ থেকে ৫,০০০ গাড়ি একসাথে ফিট হতে পারে। অন্যদিকে কিছু জাহাজ ৮,০০০ পর্যন্ত গাড়িও ক্যারি করে। এর ভেতরে অনেকগুলো ডেক বা তলা থাকে, একদম শপিং মলের পার্কিংয়ের মতো, যেখানে গাড়িগুলো একটা সুশৃঙ্খল প্যাটার্নে দাঁড়িয়ে থাকে এবং সেগুলোকে দড়ি আর ক্ল্যাম্প দিয়ে শক্তভাবে আটকে রাখা হয়, যাতে যাত্রাপথে একটুও না নড়ে। এই ডিজাইনটা এতটাই কার্যকরী যে সারা বিশ্বের গাড়ি ম্যানুফ্যাকচারাররা, যেমন টয়োটা, হিউন্ডাই এবং মারুতি, এক্সপোর্টের জন্য এই সিস্টেমটাই ব্যবহার করে। আর এই জাহাজ সাধারণ কার্গো জাহাজ থেকে একেবারেই আলাদা হয়, কারণ এতে কোনো কন্টেইনার নয়, বরং সরাসরি চাকাযুক্ত ভেহিকেলস ট্রান্সপোর্ট করা হয়। এবার সেই গাড়ি যা কারখানায় তৈরি হলো, সেটা পোর্ট পর্যন্ত পৌঁছালো কিভাবে? এটাও একটা পুরো আলাদা গল্প। যখন কারখানায় গাড়ি তৈরি হয়ে যায়, তখন সেটিকে সরাসরি রাস্তায় নামানো হয় না, সেটিকে বিশেষ অটো র্যাক ট্রাক বা রেল ওয়াগনে লোড করা হয়। ভাবুন, একটা রেলওয়ে ট্রেনে ৭০টি র্যাক থাকে এবং একটা ট্রেন একাই ৮০০রও বেশি গাড়ি একসাথে নিয়ে যায়। পোর্টে পৌঁছানোর পর প্রতিটি গাড়ির প্রথমে একদম ডিটেলে ইন্সপেকশন হয়, মানে প্রতিটি স্ক্র্যাচ, প্রতিটি ডেন্ট, প্রতিটি ছোটোখাটো জিনিস অফিসিয়ালি নোট করা হয়। এরপর ডকুমেন্টেশনের কাজ হয়। কোন গাড়ি কোথায় যাবে, তার ওয়েট কত, হাইট কত, কোন ডেকে রাখতে হবে, সব কিছু একটা প্ল্যানে ডিসাইড হয়, যাকে বলা হয় স্টোরেজ প্ল্যান। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক শুধুমাত্র ১/৪ অর্থাৎ ২৫% পর্যন্তই ভরা থাকে। এটি সেফটির জন্য হয়, যাতে জার্নিতে ফায়ার রিস্ক না থাকে। গাড়ির ভেতরে কোনো পার্সোনাল জিনিসপত্র রাখা যায় না। এই রুল খুব স্ট্রিক্ট হয়। টায়ার্স ঠিকভাবে ইনফ্লেট বা হাওয়া ভরা থাকতে হবে। সব লুজ পার্টস রিমুভ করতে হবে অথবা টাইট করতে হবে। এই সব প্রসেস পোর্ট টার্মিনালে হয়, যেখানে কোয়ালিফাইড ওয়ার্কাররা থাকেন, যারা প্রতিটি স্টেপ প্রফেশনালি হ্যান্ডেল করেন। তবেই গিয়ে গাড়ি রো জাহাজের ভেতর যাওয়ার জন্য রেডি হয়। এবার সেই মোমেন্ট যা সবচেয়ে এক্সাইটিং, অর্থাৎ লোডিং। যখন জাহাজ ডক করে, তখন তার পেছনের দিক থেকে একটা বড় হাইড্রোলিক র্যাম্প বের করা হয়। এই র্যাম্প এতটাই স্ট্রং হয় যে ৫০০ টন পর্যন্ত ওয়েট আরামসে তুলতে পারে, একদম সলিড। এরপর একটা টিম থাকে, যাদের বলা হয় স্টিভেডোর্স। এরা হলেন সেই প্রফেশনালস যারা গাড়ি ড্রাইভ করে র্যাম্প দিয়ে ভেতরে নিয়ে যান। এদের প্রতিটি গাড়ির চাবি আগে থেকেই দিয়ে দেওয়া হয়, কারণ গাড়িকে নিজে চালিত হয়েই ভেতরে যেতে হয়। র্যাম্প দিয়ে ভেতরে ঢুকতেই এক আলাদা দুনিয়া শুরু হয়। একের পর এক ফ্লোর আসতে থাকে, ঠিক যেন একটা বিশাল মাল্টি স্টোরিড পার্কিং। স্টোরেজ প্ল্যান অনুযায়ী ড্রাইভারকে বলে দেওয়া হয় যে এই গাড়ি এক্স্যাক্টলি কোন ফ্লোরে, কোন লাইনে, কত নম্বরে দাঁড় করাতে হবে। গাড়ি পার্ক হওয়ার পরই তাকে ল্যাশিং করা হয়, মানে বিশেষ মেটাল চেন আর স্ট্র্যাপ দিয়ে গাড়ির চেসিসকে ফ্লোরের সিকিউর পয়েন্টের সাথে টাইট করে দেওয়া হয়। একটি গাড়িকে ২ থেকে ৬টি ল্যাশিং পয়েন্টে ফিক্স করা হয়, দুই দিক থেকেই, যাতে বড় বড় ঢেউয়ের মধ্যেও সেটি ১ ইঞ্চিও না নড়ে। এই পুরো লোডিং প্রসেসটি এতটাই ফাস্ট হয় যে একটি বড় রো জাহাজ মাত্র ২৪ ঘন্টায় ফুললি লোড হয়ে যায়, যা কন্টেইনার জাহাজের কম্প্যারিজনে অনেক ফাস্ট। এবার গাড়ি ভেতরে চলে এলো, ল্যাশিং হয়ে গেল।
এবার জাহাজ চলতে শুরু করে, কিন্তু জার্নির সময় ভেতরে কি হয় এটাও বড় ইন্টারেস্টিং। যখন জাহাজ চলতে থাকে তখন ভেতরের এনভায়রনমেন্ট একেবারে কন্ট্রোল থাকে। টেম্পারেচার, হিউমিডিটি সব কিছু মেনটেন করা হয় যাতে গাড়িগুলো খারাপ না হয়। ক্রিওরা রেগুলারলি ডেকের রাউন্ড দেন এবং চেক করেন যে কোনো ল্যাশিং ছিঁড়ে তো যায়নি, কোনো গাড়ি শিফট তো হয়নি। জাহাজের ভেতরে বড় বড় ঢেউয়ের ধাক্কা আসে, তাই স্টেবিলিটি খুব ইম্পর্ট্যান্ট হয়। এই কারণে গাড়িগুলো একটি ক্যালকুলেটেড প্যাটার্নে লোড করা হয় যাতে জাহাজের ব্যালেন্স একদম পারফেক্ট থাকে। জাহাজের ন্যাভিগেশন সিস্টেম, ইঞ্জিন এবং স্টেবিলিটি কম্পিউটার্স সব একসাথে মিলে কাজ করে। ওয়েদার চেঞ্জ হলে ক্যাপ্টেন সেই অনুযায়ী রুট অ্যাডজাস্ট করেন। একটি রোরো জাহাজের অ্যাভারেজ স্পিড হয় 18 থেকে 20 নট, যা সমুদ্রের হিসাবে বেশ ফাস্ট। আলাদা আলাদা রুটের টাইমিং আলাদা হয়। বাংলাদেশ থেকে জাপানের রুট রাফলি 15 থেকে 20 দিনের হয়। বাংলাদেশ থেকে ইউরোপের রুট 25 থেকে 30 দিনের হতে পারে। রাতেও ক্রুরা ওয়াচ ডিউটি করেন। 24 ঘন্টা 7 দিন মনিটরিং হয়। ভেতরে গাড়িগুলো একেবারে সেফ থাকে কারণ তাদের ইঞ্জিন বন্ধ থাকে, শুধুমাত্র ল্যাশিং দিয়ে সিকিউর থাকে। এটি জার্নির এমন এক ফেজ যখন সব কিছু খুব সিস্টেম্যাটিক এবং পিসফুল থাকে, শুধু জল আর জাহাজের আওয়াজ শোনা যায়। যখন জাহাজ ডেস্টিনেশন পোর্টে পৌঁছায় তখন শুরু হয় এক নতুন এক্সাইটিং প্রসেস, আনলোডিং অর্থাৎ রোল অফ। প্রথমে জাহাজ সেফলি ডক করে, র্যাম্প আবার বাইরে বেরিয়ে আসে, একদম একই প্রসেস উল্টো ডিরেকশনে। সবার প্রথমে ল্যাশিং সরানো হয়, কেয়ারফুলি, সিস্টেম্যাটিক্যালি। এক একটি গাড়ির চেইন এবং স্ট্র্যাপ খোলা হয়। তারপর স্টোরেজ প্ল্যান অনুযায়ী একটা সিকোয়েন্স ফলো করা হয়, মানে কোন গাড়ি আগে বেরোবে সেটা আগে থেকেই ডিসাইডেড থাকে। এই সিকোয়েন্স এই কারণে ইম্পর্ট্যান্ট কারণ যদি ভুল অর্ডারে গাড়ি বের করা হয় তাহলে জাহাজের ব্যালেন্স বিগড়ে যেতে পারে এবং সেটা একদিকে হেলে যেতে পারে। শো ড্রাইভাররা এক একটি গাড়িকে কেয়ারফুলি ড্রাইভ করে র্যাম্প দিয়ে বাইরে আনেন এবং পোর্টের ডেজিগনেটেড পার্কিং এরিয়াতে দাঁড় করান। তারপর সেখানে কাস্টমস ক্লিয়ারেন্স হয়। প্রতিটি দেশের নিজেদের রুলস থাকে, ইম্পোর্ট ডিউটি, ডকুমেন্টেশন সব চেক হয়। কাস্টমস ক্লিয়ার হওয়ার পর গাড়িগুলো নিজেদের বায়ার্স বা ডিলার্সদের কাছে পৌঁছানো হয়। বন্ধুরা, পুরো আনলোডিং প্রসেসও বেশ ফাস্ট হয়। একটি জাহাজ 12 থেকে 24 ঘন্টায় ফুললি আনলোড হয়ে যায়। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা পোর্টে এই প্রসেস রেগুলারলি হয়ে থাকে। তো আপনারা যে নতুন কার কিনেছেন ডিলারশিপ থেকে, সেটা এই প্রসেসের মধ্যে দিয়েই আপনাদের হাতে এসে পৌঁছেছে। এবার কথা বলি, সব রোরো জাহাজ একরকম হয় না, এদেরও আলাদা আলাদা টাইপস থাকে। প্রথম টাইপ হলো পিসিসি, পিওর কার ক্যারিয়ার। এটি শুধু কার্স নিয়ে যায়, কিচ্ছু না, শুধু কার্স। দ্বিতীয় টাইপ হলো পিসিটিসি, পিওর কার অ্যান্ড ট্রাক ক্যারিয়ার। এটি কার্সের সাথে ট্রাঙ্কস এবং হেভি ভেহিকলসও ক্যারি করে। তৃতীয় টাইপ হলো কনরো শিপ, এটি হাইব্রিড হয়, কন্টেনার্সও ক্যারি করে এবং হুইলড ভেহিকলসও ক্যারি করে, একসাথে দুটো কাজ। চতুর্থ টাইপ হলো রো প্যাক্স শিপ, এটি খুব স্পেশাল হয়, এতে ভেহিকলসও থাকে এবং প্যাসেঞ্জার্সরাও ট্রাভেল করতে পারেন, যেমন একটা ফেরি কিন্তু বড় সাইজের। বাংলাদেশেও এখন এই রো প্যাক্স বা রোরো ফেরি সার্ভিস খুব পপুলার। আরিচা থেকে কাজিরহাট রুটে এবং দৌলতদিয়া পাটুরিয়ার মতো নদীপথগুলোতে বড় রোরো সার্ভিস চলে। এটি রাস্তার ওপর থেকে ট্রাফিক কমানোর একটা স্মার্ট সলিউশন। যে ট্র্যাকের 8 ঘন্টা রাস্তায় লাগে সেটা খুব কম সময়ে জাহাজে পৌঁছে যায়। বাংলাদেশ সরকার এই সিস্টেমকে অ্যাগ্রেসিভলি প্রমোট করছে কারণ এটি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও এবং কস্ট ইফেক্টিভও। একটা ট্রাক যখন রাস্তায় চলে সে বেশি ফিউয়েলও পোড়ায় এবং রাস্তাও ড্যামেজ করে। জাহাজে একবারে শত শত ট্রাক একসাথে যায়। তো রোরো শিপস শুধু ইন্টারন্যাশনাল ইউজের জন্য নয়, এটি দেশের ভেতরেও রেভলিউশন আনছে। যখন আপনারা নতুন কার কেনেন তখন সেই কার 13,300 মাইল রেলওয়েতে ট্রাভেল করে, তারপর রোরো জাহাজে সমুদ্র পার করে আপনাদের হাতে পৌঁছায়। একটা রোরো শিপ একদিনে হাজার হাজার ট্রাকের কাজ করে দেয়। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।